আসবে তখন এখানে কি হবে, আমাদের দ্বিবন্ধনে তৈরি হবে। আমরা পরবর্তী স্ট্রাকচারে সেটা দেখতে পাচ্ছি। এবং ফাইনালি কি হচ্ছে, আমাদের ফাইনালি এই ইলেকট্রনটা আমাদের আবার ওএইচ যে গ্রুপটা আমাদের, সেই গ্রুপের সঙ্গে আমাদের রয়ে যাচ্ছে ইলেকট্রন, এবং এখানকার যে দ্বিবন্ধনটা সেই দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রনগুলো একটা কার্বন থেকে আরেকটা কার্বনে স্থানান্তরিত হচ্ছে এবং সেখান থেকে দ্বিবন্ধনের স্থানান্তর করছে। তো এখন ফাইনালি গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবন্ধনের সাধারণত বেনজিনের যে রেজোনেন্স বা বেনজিনের যে অনুরণন যে কাঠামোটা, আমরা খুব সিম্পল ভাবে যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখানে ফেনল জাস্ট রয়েছে, কিন্তু বেনজিনের মতোই কিন্তু সব বৈশিষ্ট্য। দেখো এখানে, এখানে এবং এখানে। আবার যদি আমরা এভাবেও চিন্তা করি, তো মূলত এই যে এইটা হচ্ছে, খুব সিম্পল ভাবে যদি আমরা লিখি যে এইটা হচ্ছে বেনজিনের অনুরণন কাঠামো বা বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার। তো এইটার আসলে বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে যে কার্বনের মধ্যে যে দ্বিবন্ধন, অর্থাৎ কার্বনের মধ্যে যে পাই বন্ধনগুলো রয়েছে, কার্বন কার্বন যে পাই বন্ধনগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বনের পাই বন্ধন রয়েছে বা ইলেকট্রন একটা ঘনত্ব রয়েছে। তো সাধারণত এই কার্বন এবং এই কার্বনের মধ্যে আমাদের যে ইলেকট্রন ঘনত্বটা বা পাই বন্ধনের ঘনত্বটা রয়েছে, সেটাতে আমরা দ্বিতীয় স্ট্রাকচারে দেখিয়েছি যে এটা আরেক কার্বনের সাথেও রয়েছে। অর্থাৎ আসলে প্রত্যেকটা কার্বনের সঙ্গে প্রত্যেকটা কার্বনের যে ইলেকট্রন ঘনত্ব বা বন্ধনের যে ঘনত্বটা রয়েছে, এইটা আসলে এইভাবেও আমরা দেখাতে পারি বেনজিনের। এই কারণে এইটা স্ট্রাকচারও যেটা যেমন সঠিক, এই স্ট্রাকচারও তেমন সঠিক, এবং ফাইনালি গিয়ে আমরা একটা বলয় আকৃতি দেখাচ্ছি, যেটার মধ্যে আমাদের প্রত্যেকটা কার্বন এবং প্রত্যেকটা কার্বনের সাথে সেটা কি হচ্ছে, ইলেকট্রনগুলোর ঘনত্ব সব দিক দিয়ে বিদ্যমান থাকছে। তো বিষয়টা এখানেও তাই। আমরা ফেনলের যে রেজোনেন্স কাঠামোটা, এটা এই প্রথম স্ট্রাকচারটাতে আমরা দেখতে পাচ্ছি যে যে কার্বনের মধ্যে রয়েছে, এই ক্ষেত্রে এসে চতুর্থ স্ট্রাকচারে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্বনটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে, আর এক কার্বনে দ্বিবন্ধনের অবস্থান দেখা যাচ্ছে। এখানে যেরকম আমরা বেনজিনের ক্ষেত্রে দেখেছি, ঠিক সেম টু সেম এখানেও। পরবর্তীতে ফাইনালি গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফেনলের যে ফাইনাল স্ট্রাকচারটা আমরা পাই, অর্থাৎ প্রথমে যে স্ট্রাকচারটাতে শুরু করেছিলাম শেষেও আমরা সেই স্ট্রাকচারটাই দেখতে পাচ্ছি, এবং এখানে ইলেকট্রনগুলো প্রত্যেকটা বলয় আকারে দেখানো হয়েছে। যে বেনজিনের প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বনের যে বলয় স্ট্রাকচারটা অর্থাৎ দ্বিবন্ধনটা, সেটা দেখানো হয়েছে। অর্থাৎ পাই বন্ধনের উপস্থিতি প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বনের দেখানো হয়েছে। তো মূলত এভাবেই আমরা ফেনলের যে ওএইচ মূলক বা অর্থপ্যারা নির্দেশক যে গ্রুপটা OH, তো সেইটা আমরা কিভাবে রেজোনেন্স এখানে দেখানো হচ্ছে সেইটা আমরা দেখিয়েছি। তো বইতে দেখবে তোমরা, তোমাদের আরো অনেক রকম এক্সাম্পল রয়েছে। তো সেগুলো সবগুলো প্রায় একই ক্যাটাগরির, তো এগুলো তোমরা অনেকবার প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এই যে ফেনল যে মূলকটা, এটা একটা তীব্র সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক হওয়ায় অনেক সময় কি হয়, এরা ত্রিপ্রতিস্থাপিত যৌগ হয়ে থাকে। আমরা একটা রিঅ্যাকশন দেখি, যে রিঅ্যাকশনের সাহায্যে আমরা বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাব। আচ্ছা, আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার এই অনলাইন ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পাবে। কারণ হয়তোবা এখন এই মুহূর্তে ক্লাসগুলো সম্পূর্ণ যদি তোমরা করতে না পারো তাহলে কি হবে, পরবর্তীতে চাইলে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে। আমি কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমার এভরি ডিটেলস সবকিছু তোমাদেরকে দিয়ে দিলাম। সেখান থেকে তোমরা পূর্বের যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেই ক্লাসগুলো দেখে আসতে পারো। আমি মোটামুটি উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম পত্রের প্রায় সবগুলো অধ্যায়ের ম্যাক্সিমাম ক্লাসগুলো নিয়েছি, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে রয়েছে।
এবং দ্বিতীয় অধ্যায়ের বর্তমানে দ্বিতীয় পত্রে যে দ্বিতীয় অধ্যায় চলছে সবগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর আগামীতেও যে ক্লাসগুলো হবে সবগুলো আমার ইউটিউব চ্যানেলে থাকবে, ফেসবুক পেজে থাকবে, ফেসবুক গ্রুপে থাকবে, সব জায়গাতেই থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে ফেনল যে তীব্র সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ, সেইটা আমরা কিভাবে জানবো? সেইটা আমরা যদি এই ফেনলকে যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই, হ্যাঁ, ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া করানো হয়, তাহলে যেহেতু এটা আচ্ছা, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন এবং এখানে ব্রোমিন, অর্থাৎ 246 সরি আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। তো এইভাবে ত্রিপ্রতিস্থাপিত যৌগ হিসেবেও উৎপন্ন হতে পারে। যেহেতু ফেনল মূলকটা একটা তীব্র সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক, সেহেতু আমরা এই ত্রিপ্রতিস্থাপিত হিসেবেও পেতে পারি যৌগ। আচ্ছা, এখন যদি আমরা অ্যানিলিনের ক্ষেত্রে চিন্তা করি, অ্যানিলিনের ক্ষেত্রেও আমরা একই রকম দেখতে পাবো রেজোনেন্সটা। আর অ্যানিলিন যেহেতু এটাও একটা তীব্র সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক, এটা আমরা ত্রিপ্রতিস্থাপিত হিসেবে পাবো। কিভাবে, এটার রিয়াকশনটা কি সেটা আমরা একটু দেখি। অ্যানিলিন বন্ড NH2 প্লাস ব্রোমিন এর সাথে বিক্রিয়া করে এটাও আমাদের উৎপাদ তৈরি করবে NH2 ব্রোমিন প্লাস হাইড্রোব্রোমিক, 3 হাইড্রোব্রোমিক অ্যাসিড, অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমো। এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। তো এই যে বন্ড NH2 অর্থাৎ অ্যামিন যে গ্রুপটা, এইটা সাধারণত অর্থপারা নির্দেশক হলেও কি হয়, অ্যানিলিনের নাইট্রেশনটা আমাদের মেটা অবস্থানে ঘটে থাকে। কারণ নাইট্রেশনের সময় অ্যাসিডের যে H+ আয়নটা, এই H+ আয়নটা অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে আমাদের অ্যানিলিনিয়াম লবণ উৎপন্ন করে। এখন এই উৎপন্ন অ্যানিলিনিয়াম আয়নটা মেটা নির্দেশক বিধায় পরবর্তীতে যখন এই যে নাইট্রেশনটা আমাদের ঘটে, তখন সেটা মেটা অবস্থানে ঘটে এবং মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। চলো আমরা সেই রিয়াকশনটা একটু দেখি। তাহলে আমাদের এই যে অ্যানিলিনটা, এই অ্যানিলিন এটা বিক্রিয়া করবে এই নাইট্রেশন, যেহেতু এটা আমাদের গাঢ় লাগবে এবং এখানে গাঢ় H2SO4 লাগবে। তাহলে এখানে অ্যানিলিনিয়াম লবণ বা আয়ন উৎপন্ন হবে, NH3, হ্যাঁ, অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন হবে। এবং এটার সাথে যদি আবার HNO3 এবং অর্থাৎ আবার যদি নাইট্রেশন করা হয় গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা, তাহলে এটা আমাদের মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করবে। মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করবে। মেটা নাইট্রো
মেটানাইট্রো অ্যানিলিন তৈরি করবে। আর এটি হচ্ছে আমাদের